ওয়েলকাম বন্ধুরা, আমি বিজয় আর আমি স্বাগতম জানাই তোমাদের সবাইকে আমার চ্যানেলের আরেকটা নতুন এপিসোডে। আজকে আমি তোমাদের সাথে যে সিনেমাটা নিয়ে গল্প করব, সিনেমাটার নাম ক্যারাটে কিড লিজেন্ড। এই সিনেমাটা 2010 সালে মুক্তিপ্রাপ্ত দ্য ক্যারাটে কিড সিনেমাটার সিকুয়াল। 2010 সালে যে সিনেমাটা রিলিজ হয়েছিল, সিনেমাটার মুখ্য চরিত্রে অভিনয় করেছিল জ্যাকি চান। 2025-এর 30শে মে অর্থাৎ গত শুক্রবার যে সিকুয়াল রিলিজ হয়েছে তারও মেন চরিত্রে আমরা দেখতে পাবো জ্যাকি চানকে। তো চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাই সিনেমার এক্সপ্লেনেশনে, তারপরে আমরা চেষ্টা করব সিনেমাটা রিভিউ করার। কাহিনীর প্রথমেই আমরা দেখতে পাবো জ্যাকি চান, যার চরিত্রের নাম মিস্টার হান, সে চীনের বেইজিং এ একটা ক্যারাটে স্কুল চালায়। ক্যারাটে স্কুলে তার অনেক স্টুডেন্ট রয়েছে এবং সেই স্টুডেন্টগুলোর মধ্যেই একটা স্টুডেন্ট রয়েছে যার নাম হচ্ছে লি। সিনেমাতে লি মিস্টার হানের একজন খুব প্রিয় স্টুডেন্ট এবং সে খুব মনোযোগ দিয়ে ক্যারাটে শেখার চেষ্টা করছে। কিন্তু দুর্ভাগ্যবশত লির মা, যে কিনা পেশায় একজন নার্স, তার ট্রান্সফার হয়ে যায় চায়না থেকে আমেরিকাতে। তো সেক্ষেত্রে বাধ্য হয়ে লিকে তার মায়ের সাথে নিউ ইয়র্কে চলে আসতে হয়। নিউ ইয়র্কে আসার পরে লি নতুন স্কুলে অ্যাডমিশন নেয় এবং তার পড়াশোনা চালু করে। নিউ ইয়র্কেই তার আলাপ হয় মিয়া নামের একটা মেয়ের সাথে। মিয়ার সম্বন্ধে একটু বলে রাখি, মিয়া তার বাবা ডেভিডের সাথে মিলে একটা পিৎজা শপ চালায়। মিয়ার বাবা ডেভিড একজন নামকরা স্ট্রিট ফাইটার ছিল, কিন্তু মিয়ার জন্মের পরে সেই স্ট্রিট ফাইটিং ছেড়ে দেয় এবং মার্কেট থেকে পয়সা ধার করে সে পিৎজা শপটা ওপেন করে। পিৎজা শপে লি রেগুলার পিৎজা নেওয়ার জন্য আসতো এবং সেই সুবাদেই লি এবং মিয়ার মধ্যে একটা হেলদি ফ্রেন্ডশিপ গড়ে ওঠে। কিন্তু তাদের এই ফ্রেন্ডশিপটাকে মিয়ার বয়ফ্রেন্ড, যার নাম কিনা কনার, সে খুব একটা ভালো চোখে দেখে না। সে ধরে নেয় লি এবং মিয়ার মধ্যে হয়তো প্রেম ভালোবাসার জন্য কোনো সম্পর্ক গড়ে উঠেছে, কারণ কর্নার যে মিয়াকে ভালোবাসতো সেটা ছিল ওয়ান সাইড লাভ। কর্নার ছিল একদিকে মার্শাল আর্ট চ্যাম্পিয়ন এবং অন্যদিকে একটু বাজে প্রকৃতির ছেলে। সেক্ষেত্রে বাধ্য হয়ে মিয়াকে কর্নারের সাথে তার ফ্রেন্ডশিপ কন্টিনিউ করতে হতো, যে বন্ধুত্বটাকে কর্নার জোর করে সবার সামনে ভালোবাসা হিসাবেই প্রেজেন্ট করতো। লি এবং মিয়ার ফ্রেন্ডশিপটাকে কর্নার ভালোভাবে মেনে নেয় না এবং সে মিয়াকে মানা করে সে যেন লিয়ের সাথে মেলামেশা না করে। এই ইস্যুতে লি এবং কর্নারের মধ্যে একদিন ঝামেলা হবে এবং ঝামেলাটা হাতাহাতি পর্যায়ে পৌঁছে যাবে। সেক্ষেত্রে লি কর্নারের সাথে পেরে উঠবে না, কারণ কর্নার ছিল একজন মার্শাল আর্ট চ্যাম্পিয়ন। প্রাইমারি লেভেলে কর্নার এবং লিয়ের মধ্যে যখন পাবলিক প্লেসে হাতাহাতি হয়, কর্নার তখন লিয়ের খুব একটা বেশি ক্ষতি করতে পারে না, কিন্তু সে লিকে চ্যালেঞ্জ করে যে যদি তার সাহস থাকে সে যেন ফাইটবল কম্পিটিশনে কর্নারের সাথে মোকাবিলা করে। ফাইটবল কম্পিটিশনটা হচ্ছে আমেরিকাতে প্রত্যেক বছর রাস্তার উপরে একটা কম্পিটিশন হয়, যে কম্পিটিশনে ইয়ং ছেলেরা অংশগ্রহণ করে এবং যে জেতে সে $50,000 পুরস্কার হিসাবে পায়। এবং কর্নার সেই পুরস্কার গত কয়েক বছর ধরে কন্টিনিউ জিতে আসছে একজন চ্যাম্পিয়ন হিসাবে। এরপরে আমরা দেখতে পাবো একদিন রাত্রে ডেভিডের শপের বাইরে কিছু গোন্ডা প্রকৃতির লোক ডেভিডকে অ্যাটাক করবে। অ্যাকচুয়ালি তারা ছিল ডেভিডের পাওনাদার, যাদের কাছ থেকে ডেভিড টাকা নিয়ে পিৎজা শপটা ওপেন করেছিল। ডেভিড টাকা শোধ করতে পারছিল না বলে তারা ডেভিডকে মারার চেষ্টা করবে, কিন্তু সেই মুহূর্তে লি সেখানে আসবে এবং সেই গুন্ডাদের হাত থেকে ডেভিডকে সেভ করবে। লিয়ের কুম্ফুর স্টাইল দেখে ডেভিড খুব আশ্চর্য হয়ে যাবে। ডেভিড তখন লিকে রিকোয়েস্ট করে তাকে ট্রেন করার জন্য। লি যদি তাকে ট্রেন করে তখন ডেভিড বড়দের স্ট্রিট ফাইটিং এ অংশগ্রহণ করবে এবং সেই স্ট্রিট ফাইট জিতে গেলে সেখান থেকে যে পরিমাণ টাকা সে পুরস্কার হিসাবে পাবে, সেই টাকা দিয়ে সে তার দেনা পরিশোধ করতে পারবে এবং তার পিৎজা শপটাকে নতুন করে রিনোভেট করতে পারবে। ডেভিডের কথায় লি রাজি হয়ে যায় এবং সে ডেভিডকে ট্রেন করতে শুরু করে। লিয়ের কাছ থেকে ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরে মিয়ার বাবা ডেভিড কম্পিটিশনে অংশগ্রহণ করে, কিন্তু দুর্ভাগ্যবশত ডেভিড সেই কম্পিটিশনে হেরে যায়। ডেভিডকে অন্যায়ভাবে আউট অফ দ্য রুল হিট করে তাকে পরাজিত করা হয়। শুধুমাত্র যে তাকে পরাজিত করা হয় তাই নয়, তাকে এমনভাবে আঘাত করা হয় যে তাকে বাধ্য হয়ে হাসপাতালে অ্যাডমিট করতে হয়। আর এই ঘটনার জন্যই মিয়া এবং লিয়ের বন্ধুত্বের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়, কারণ মিয়া বারবার তার বাবাকে মানা করেছিল তার বাবা যেন এই কম্পিটিশনে অংশগ্রহণ না করে। সিনেমার এই পর্যায়ে এসে আমরা লিয়ের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাবো। অ্যাকচুয়ালি লিয়ের একটা বড় ভাই ছিল যে কিনা মিস্টার হানের কাছেই কুম্ফু শিখতো। লিয়ের বড় ভাই একটা কুম্ফু কম্পিটিশন জিতে লিয়ের সাথে যখন বাড়ি ফিরছিল তখন পরাজিত দলের মেম্বাররা তাদেরকে অ্যাটাক করে। মারামারির একটা পর্যায়ে কম্পিটিশনের পরাজিত যে ক্যান্ডিডেট সে লিয়ের বড় ভাইকে চাকু মেরে দেবে এবং হাসপাতালে নেওয়ার আগেই লিয়ের বড় ভাই রাস্তাতেই মারা যাবে। আর এটাই ছিল একমাত্র কারণ যে কারণে লি কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাইতো না। এরপরে আবার আমরা ফিরে আসি বর্তমানে। এবার আমরা দেখতে পাই মিস্টার হ্যান সে চীন থেকে চলে এসেছে নিউ ইয়র্কে এসে সে লিয়ের সাথে দেখা করে। তারপরে সে দেখা করে মিয়ার বাবার সাথে। মিয়ার বাবার সাথে দেখা করার পরে সে সমস্ত ঘটনা জানতে পারে এবং পাশাপাশি সে এটাও জানতে পারে মিয়ার বাবা মার্কেট থেকে যে টাকা ধার করেছিল পিৎজা শপ ওপেন করার জন্য, তার জন্যই আজকে তার এই অবস্থা। এরপরে হান লিকে বলে তাকে ফাইটবল কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে এবং সেই কম্পিটিশন থেকে যদি সে $50,000 জিততে পারে, সেই $50,000 দিয়ে মিয়ার বাবার সমস্ত সমস্যার সমাধান করা যেতে পারে। আর সেই ফাইটবল কম্পিটিশনটা কিনা ছিল আগামী 10 দিনের মধ্যে। এরপরে মিস্টার হান চীনে ফিরে আসে এবং সে দেখা করে মাস্টার মিয়াগির ফেভারিট স্টুডেন্ট লারাসুর সাথে। এখন মাস্টার মিয়াগি এবং লারাসুর কাহিনী কি সেটা জানতে হলে তোমাদেরকে দেখতে হবে 1984-এ রিলিজ হয়েছিল দ্য ক্যারাটে কিড নামে একটা সিনেমা। সেই সিনেমাটাতে কুম্ফু মাস্টারের নাম ছিল মাস্টার মিয়াগি এবং তার স্টুডেন্টের নাম ছিল লারাসু। তো মাস্টার হ্যান লারাসুর কাছে আসে এবং সে তাকে অফার করে যে তাকে নিউ ইয়র্কে আসতে হবে এবং লিকে ট্রেন করতে হবে। লারাসু প্রথমে রাজি হয় না।
মিস্টার হান তখন লারাসুকে বলে যে লিকে যদি ফাইট বল কম্পিটিশন জিততে হয় তাহলে তাকে শুধুমাত্র হান স্টাইল কুম্ফু জানলেই হবে না, তাকে মিয়াগি স্টাইলের কুম্ফু জানতে হবে। দুটো স্টাইলের কুম্ফু যদি একসাথে কম্পাইল করে সে অ্যাপ্লাই করতে পারে অপোনেন্টের উপরে তাহলেই সে জিততে পারবে, আদারওয়াইজ এত অল্প সময়ে ট্রেনিং নিয়ে তার পক্ষে জেতা সম্ভব হবে না। লারাসু প্রথমে রাজি না হলেও পরবর্তীতে সে নিউ ইয়র্কে চলে আসে লিকে ট্রেন করার জন্য। এরপরে আমরা দেখতে পাই মাস্টার লারাসু এবং মাস্টার হান দুজনে একসাথে লিকে ট্রেন করছে কম্পিটিশনের জন্য। এরপরে ফাস্ট বল কম্পিটিশন শুরু হয়। কম্পিটিশনে একদিকে আমরা দেখতে পাই লি স্টেপ বাই স্টেপ একটা কম্পিটিটরকে হারিয়ে সে ফাইনালের দিকে এগোতে থাকে এবং অন্যদিকে কনার 1 বাই 1 তার সমস্ত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায়। অর্থাৎ লি এবং কনার দুজনেই ফাইনালে পৌঁছে যায় একে অন্যের মুখোমুখি ফাইট করার জন্য। ফাইনাল ফাইটের আগে লারাসু এবং হান একদিকে যেমন লিকে কঠোরভাবে প্রশিক্ষণ দিতে থাকে, অন্যদিকে কনারও হার্ডকোর প্র্যাকটিস করতে থাকে লিকে হারানোর জন্য। লির উপর তো তার একটা পার্সোনাল খুন্নস রয়েছে, কারণ তার ধারণা তার গার্লফ্রেন্ড মিয়া ধীরে ধীরে লির প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি মিয়া যখন জানতে পারে যে লি তার বাবার ধার দেনা পরিশোধ করার জন্য তাদের সমস্ত সমস্যা মেটানোর জন্যই এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে, তারপরে মিয়া এবং লি এর মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্বটা মিয়া নিজের থেকেই মিটিয়ে নেয় এবং তাদের বন্ধুত্বের সম্পর্কটা সত্যি সত্যি আরেক ধাপ এগিয়ে প্রেম ভালোবাসার দিকে অগ্রসর হয়। এরপরে কম্পিটিশনের ফাইনাল ডে লি এবং কর্নার একে অন্যের মুখোমুখি। দুজনের মধ্যে ফাইট শুরু হয় কিছু আপস অ্যান্ড ডাউনস এর মধ্য দিয়ে, শেষ পর্যন্ত অ্যাজ এক্সপেক্টেড লি এই কম্পিটিশন জিতে যায়। কম্পিটিশন জেতার পুরস্কার স্বরূপ সে $50,000 পায় এবং সেই $50,000 দিয়ে সে মিয়া এবং তার বাবার পিৎজা শপটাকে নতুন করে রিনোভেট করে এবং এখানে এই সিনেমার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার এক্সপ্লেনেশন। এবার চলো আমরা সিনেমাটা রিভিউ করার চেষ্টা করি। দ্য ক্যারাটে কিড নামে এর আগে আমি দুটো সিনেমা দেখেছি। 1984 একটা সিনেমা রিলিজ হয়েছিল এবং 2010 একটা সিনেমা রিলিজ হয়েছিল সেম নামে। দুটো সিনেমাই আমার মোটামুটি ভালো লেগেছিল। সেই তুলনায় 2025-এ সময়ের সাথে সাথে সিনেমার লেভেলটা যতটা আপডেটেড হওয়া উচিত ছিল, এই সিনেমার লেভেলটা কিন্তু ততটা আপডেটেড হয়নি। আগের সিনেমাগুলোতে সিনেমার বিষয়বস্তু ছিল একজন ক্যারাটে মাস্টার এবং একজন স্টুডেন্টের মধ্যে কিভাবে একটা সুন্দর সম্পর্ক, কিভাবে একটা সুন্দর বন্ডিং গড়ে ওঠে, আর সেটাই ছিল সিনেমার মূল বিষয়বস্তু। এই জিনিসটাই পরিচালক এবার মিস করে গেছে। আগের সিনেমাগুলোতে ক্যারাটের প্রশিক্ষণটাকে যতটা সময় এবং যতটা স্ট্রংলি দেখানো হয়েছিল, একজন অডিয়েন্স হিসাবে সেই জিনিসটা আমি এই সিনেমাটার মধ্যে খুঁজে পাইনি। আমি সিনেমাটা দেখতে গেছিলাম একমাত্র জ্যাকি চানের জন্য। জ্যাকি চানকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি এবং জ্যাকি চানের অ্যাকশন দেখার জন্য আমি সবসময় উদ্গ্রীব হয়ে থাকি। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করা হয়, সিনেমাটাকে আমি 5-এর মধ্যে 2 দেবো, কারণ এই সিনেমাটা 2025 সালে এসে যতটা আপার লেভেলের হওয়া উচিত ছিল ঠিক সেই লেভেল ম্যাচ করতে পারেনি। সেক্ষেত্রে আমি নিজের তরফ থেকে রেফার করবো না যে 700-800 টাকা খরচ করে কোনো মাল্টিপ্লেক্সে গিয়ে আপনারা এই সিনেমাটা দেখুন। যদি কোনো সিঙ্গেল স্ক্রিনে 100-150 টাকার মধ্যে টিকিট পেয়ে যান তাহলে আপনারা এই সিনেমাটা দেখতে যেতে পারেন, আদারওয়াইজ আপনারা ওয়েট করতে পারেন সিনেমার ওটিটি রিলিজের জন্য। তো বন্ধুরা, আজকের মতো আমার এক্সপ্লেনেশন এবং রিভিউ এই পর্যন্তই। প্রত্যেকবারের মতো আবারও বলছি, যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লাগে, যদি আমার রিভিউ আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। আর অবশ্যই বেল বাটন প্রেস করে রাখুন যাতে আমার পরবর্তী সিনেমার রিভিউ সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, ভালো সিনেমা দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। হ্যাভ এ নাইস টাইম অ্যান্ড গুড বাই।